নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। অনেকদিন পর এলাম, তার কারণ হচ্ছে যে যতটুকু আমার সামর্থ্য আমি আপনাদের সেই সকল ভিডিও করে আমি খবর দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক উপরোধ, অনুরোধ, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা আমার চ্যানেলটাকে করে দেবেন। কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে আর কি। যাই হোক, মেনে নিতে হবে, জোর জবরদস্তির কিছু নেই। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আমি আজকে একটা ভালো বিষয় নিয়ে একটু আলোচনা করব। ভারতীয় যেসব লিগ হয়, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, তার ভেতরে যে কত রকম ভবিষ্যৎ, আবার ভবিষ্যৎ নেই। অনেক টিম, অনেক খেলোয়াড় হারিয়ে যায়, আবার কেউ মিলিয়নার বিলিয়নার হয়ে যাচ্ছে। তো ভারতের ক্রীড়া ব্যবস্থা, এইসব টুর্নামেন্টগুলো, বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল যেটা হয়, আইএসএল, এই আইএসএলের ব্যাপারটা একটু, এই বিষয়ে নিয়ে একটু কথা বলি, যে এগুলোর ভবিষ্যৎ কি পরিস্থিতির মধ্যে এগুলো চলছে। আর আমাদের ভারতীয় ক্রীড়া ব্যবস্থা ম্যানেজমেন্ট খুব ভালো নয়, কারণ ভারতের অনেক ভালো ভালো অ্যাথলিট বা ভালো ভালো ফুটবলার, ভালো হকি প্লেয়ার, ভালো ভালো ক্রিকেটার, সে মেয়ে বলুন ছেলে বলুন, আদিবাসীদের মধ্যে বিশেষ করে খেলো ইন্ডিয়া টুর্নামেন্ট একটা আদিবাসীদের নিয়ে হচ্ছে। তাতে ভারতের একটি মেয়ে, তার বাবা দিনমজুর, শিলিগুড়ির মেয়ে, উত্তরবঙ্গে, একটা ভালো জুতো নেই, জুতো কোথায় পাবে, দুমতো ভালো মতো খেতে পায় না, সোনা পেয়েছে সে। এরকম অনেক আছে, ওগুলোর বিষয় নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও করব। কিন্তু আমাদের দেশে বিলিয়নার মিলিয়নার কোটিপতির অভাব নেই। উদ্যোগপতি যারা হয়তো সেকেন্ডে লাখ লাখ টাকা রোজগার করে, অর্থের তো অভাব নেই তাদের, বিত্তশালী লোক আছে, কিন্তু তারা এইসব দুস্থ মানুষদেরকে, এইসব খেলোয়াড়দেরকে তারা কোনোভাবে সাহায্য করে না, মানে করেন না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। নিজের পরিবার নিজে ঠিক থাকলেই হলো। কারণ আমি একজন সেলিব্রিটি বা আমি একজন নামি দামি, পেশাগতভাবে আমার একটু নামডাক আছে, আমার পেছনে আমার ভক্তরা ঠিক ছুটবে। আমাকে দেখার জন্য তারা গালে, মুখে, পিঠে, নাকে সব রকম রং দেবে। সে দলের সিম্বল হোক বা দেশের সিম্বল হোক, কিন্তু সেই দেশের কর্মকর্তারা সেই খেলোয়াড়দেরকে বা সেই খেলার যারা দুস্থ খেলোয়াড় আছে, প্রতিভাবান, তাদের জন্য কিছু করে না। সে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এইসব বিষয়ে আমি পরে আসব। যে ভালো কিছু খেলোয়াড় তারা স্টাইপেন্ড পাওয়ার যোগ্য, রাজ্য সরকার তাদের জন্য কিছু করে না। যাই হোক, যে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছিলাম সেটা নিয়ে একটু বলি। এটা অন্য বিষয়ে চলে গেলে এটা বলার অনেক জায়গা আছে, অনেক দূর, যে মানে সময়টা অনেক লাগবে, ভোর হয়ে যাবে। আর যে যেভাবে দেখতে চান দেখতে পারেন, কিন্তু বিশ্বের জনপ্রিয়তম এবং সবচেয়ে দামি ক্রিকেট লিগে ক্যাচলাইন একটাই: পারফর্ম করো, ঝুড়ি ঝুড়ি টাকা নিয়ে বাড়ি যাও। কিন্তু নন পারফর্মার মানেই পরের বার লিগে তোমার দিকে কেউ না সিটকেও তাকাবে না যদি পারফর্ম করতে না পারো। সে আইএসএল বলুন বা ইন্ডিয়ান আইপিএল, প্রিমিয়ার লিগ ক্রিকেটে, সব মিলিয়ে একটু বলি যে কী পরিস্থিতি এইসব টুর্নামেন্টগুলোতে হয়। কোটি কোটি টাকা উঠছে, জানেন, কোটি কোটি টাকা উঠছে। পারফর্ম করলে থাকো, আর না করতে পারলে বাড়ি যাও। তারপর তুমি পান দোকান করবে, কি ভিক্ষে করবে, কি রাস্তায় ঘুরে বেড়াবে, ও কারো দেখার দরকার নেই, কেউ দেখবে না। যেটা আইপিএল হচ্ছে, কোটি কোটি টাকা হাওয়াতে উঠছে। দেশীয় প্লেয়ার যেরকম আছে, বিদেশি প্লেয়াররাও আছে, যারা খেলা ছেড়ে দিয়ে এই আইপিএলে যোগ দিচ্ছে। কারণ দেশের হয়ে খেলতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি ভালো পারফর্ম করছি, থাকতে থাকতে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, হয়তো আরও 10 বছর খেলতে পারতো। ওই 10 বছর খেলে যা রোজগার করবে, এই ভারতীয় বা পৃথিবীর অন্যতম সেরা ক্রিকেট লিগ যেটা আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ,
এতে খেললে আমি 10 বছর দেশের হয়ে খেলে যে টাকা রোজগার করব, আমি 1 বছর তাতে 3 গুণ টাকা রোজগার করব। তাই তারা তাতে রিটায়ারমেন্ট নিয়ে এসে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে এই লিগটাতে খেলতে আসে। অবশ্যই পারফর্ম করতে হয়। ধুমধাড়াক্কা ক্রিকেট লোকে দেখতে ভালোবাসে। কিন্তু আমার মতে বা নানারকম আমার থেকে অনেক বড় বড় যারা ক্রিকেট যোদ্ধা আছেন, বিশেষজ্ঞরা, তারা বলেন কি জানেন, প্রকৃত যারা ক্রিকেট দেখেন বা বোঝেন, প্রকৃত ক্রিকেট যেটা আমরা বুঝি সেটাতে 50 ওভারের ওয়ানডে ম্যাচ আর টেস্ট ক্রিকেট, এই দুটো সার্কিটের ক্রিকেটটাই হচ্ছে আসল ক্রিকেট। আর ওয়ানডে T20 এই ধুমধাড়াক্কা, এতে কোনো সৃষ্টিশীলতা নেই। হয়তো আনন্দ লাগে 4 ছক্কা, কিন্তু আসল ক্রিকেটের মধ্যে সেই টেকনিক, সেই রাজকীয় আনন্দ বা আকর্ষণ থাকে না। যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে যদি আপনি পরের ম্যাচেই তোমাকে বসতে হতে পারে যদি তুমি ভালো খেলতে না পারো, কোটি কোটি টাকা পাবে আর ভালো খেলতে পারবে না, সেটা তো তোমাকে বসিয়ে স্পন্সররা তোমাকে বা সেই টিম যা টাকা ঢালছে তা তো দেবে না এমনি। আর একটা কথা, যে তুমি যত বড়ই হও না কেন, সৌরভ গাঙ্গুলিকে নিলামে আনসোল্ড থাকতে হয়েছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেট বাঙালি সৌরভ গাঙ্গুলি, জাতীয় ক্রিকেটার। এমনকি ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকেও এই IPL-এ আনসোল্ড থাকতে হয়েছিল। নিলামে তারা টিম পায়নি, অনলি ফর দেয়ার পারফরম্যান্স। কিন্তু এই দুজনই নামী ক্রিকেটার। ব্রায়ান লারা তো দ্যার ইজ নো কোয়েশ্চেন, লেজেন্ড ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি ব্যতিক্রম। চেন্নাই সুপার কিংসের মালিক প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এবং ICC চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন যেমন ছাড় দিয়ে রেখেছেন, যেটা সে মানে বিশেষ করে ধোনি, তুমি ভাই যতদিন চাইবে খেলো, সে 0 করো, 1 রান করো, 2 রান করো, 100-200 রান করো, আর তুমি যতদিন পারো খেলে যাও, আমি টাকা গুনে যাব, তোমার টাকা তো দেবে গৌরী সেন। আর আরেকটা কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যে এই যে প্রাক্তন ICC চেয়ারম্যান, হয়তো কোনোদিন ক্রিকেট খেলেছে না জানি না, লোভীর জোর, বৃত্তের জোর, টাকার জোর, সবাই এরকম পদ পেয়ে যায়, ওটা কোনো বড় কথা না। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে যার রাজনীতির জোর আছে, সে ক্রিকেট না খেললেও, ব্যাট না হাতে না ধরলেও, ফুটবলে পা না দিলেও, ও বড় বড় ক্রীড়া সংস্থা একদম সর্বময় কর্তা হয়ে বসতে পারেন। এটা আমাদের ভারতের, আমাদের দেশের একটা আশীর্বাদ আছে। যাই হোক, এই ধোনির ক্ষেত্রে বিশেষ করে দেখুন, এই যে নারায়ণস্বামী শ্রীনিবাসন, যিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং ICC চেয়ারম্যান ছিলেন, তিনি তার যে টিমটা ছিল সুপার কিংস, চেন্নাই সুপার কিংসের মালিক উনি বলেছিলেন যে ধোনি যতদিন চাইবেন খেলবেন, এবার 44 বছর বয়সেও চেন্নাই হয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনি। টাকার লোভটা তো আছে, আমি বলছি না খারাপ প্লেয়ার, কিন্তু তোমার 44 ইয়ার্স ওল্ড, তুমি যা কামিয়েছো, তোমার 14 পুরুষ আরামে বসে খাবে, কিচ্ছু নিও। এখন তুমি ক্রিকেট খেলে কী হনো, খেলাটাও তো ছেড়ে দাও। ক্রিকেটের কিছু একাডেমি করে তুমি কিছু ক্রিকেটারকে তুলে আনো, এখন তুমি IPL খেলবে, মন্দ কি? যদি বৃদ্ধ বয়সেও কোটি কোটি টাকা রোজগার করা যায়, এই তো আমাদের দেশের এরা নামী ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, এদের মানসিকতাই। তো 44 বছর বয়সেও ধোনি খেলবে, যা পাওয়া যায়, মন্দ কি? সুযোগ যখন দিয়েছে আমাকে শ্রীনিবাসন, তখন আমি এই সুযোগটা ছাড়ব কেন? এখন ব্যাপারটা হচ্ছে যে
আর এই যে ধোনি 44 বছর বয়সেও 2026 সালে IPL খেলবে এই চেন্নাই দলের হয়ে, যার মালিক চেন্নাই সুপার কিংসের যে মালিক, এই যে বলছিলাম আমি নারায়ণ স্বামী শ্রীনিবাসন যখন সুযোগ দিয়েছে, সুযোগটা নেব না কেন, কামিয়ে নাও। আর আমার জন্য তো লাখ লাখ অনুরাগিনী আছে, ঘাবড়াবার কিছু নেই, আমাকে MLA MP হওয়ার কোনো দরকারই নেই। যাই হোক, আমি জায়গা ছাড়বো না। আমার হয়ে যদি আমার জায়গাটা যদি অন্য কোনো নতুন প্রতিভা আমি তুলে আনতে পারি, বা আমার জায়গায় যদি আমি কোনো নতুন প্রতিভাকে এনে দেশের স্বার্থে একটা ভালো ক্রিকেটার তৈরি করতে পারি, সেসব সৎচিন্তা এইসব ক্রিকেটের মানসিকতায় নেই। এদের মানুষের একটাই হচ্ছে, এতদিন দেশকে সেবা দিয়েছি, আর ডেফিনেটলি তুমি ভালো একজন ক্রিকেটার, ভালো পারফর্ম করেছো, দেশকে বিশ্বকাপ এনে দিয়েছো, তাহলে এই নয় যে তুমি চিরজীবন নিজের স্বার্থটাকে দেখে যাবে। দেশ তোমাকে দিয়েছে, তুমি দেশকে কিছু দিয়ে দাও। এই বয়সে তোমার না খেলে তুমি যদি কোনো টিমের কোচ হও বা একটা একাডেমি খোলো, তোমার তো অর্থের অভাব নেই। এত অর্থ তোমার খাবে কে? নিশ্চয় তুমি অবর্তমানে তোমার পৃথিবী থেকে যখন তুমি ছেড়ে চলে যাবে, তখন এই পয়সা কি তোমার সঙ্গে যাবে? যাই হোক, এইসব কথা বলার কোনো মানে হয় না। আমি এটা জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিমত। এই যে চেন্নাইয়ের খেলবেন মহেন্দ্র সিং ধোনি 44 বছর বয়সে, এইটার বিষয়ে যেটাকে হাস্যকর বলে নিজের চ্যানেলে বলেছেন AB ডে ভিলিয়ার্স, কেউ তাতে কি আসা যায়? এই যে AB ভিলিয়ার্স একজন মারকুটের নামী বিদেশি ক্রিকেটার, যথেষ্ট নাম আছে, তিনি তো খেলা ছেড়েই দিয়েছেন। আর এই যে লন্ডনের বাড়িতে বসে ললিত মোদী মাঝে মাঝেই বোর্ড কর্তাদের চমকে দিয়ে বিবৃতি দেন, তাকে দোষ দেবেন কি করে? IPL-এর মডেলটা পুরোটাই তো তার মস্তিষ্ক প্রসূত। মাত্র 19 বছরের যে লিগ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন বিশ্বের ধনীতম লিগগুলোর তালিকায় টাকার নিরিখে 2 নম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট, IPL, যেটা এই ললিত মোদী প্রথম স্টার্ট করেছিলেন। জীবনে কোনো ক্রিকেট খেলেননি, এও কপাল, একেও বলে কপালের স্টার। আর অবশ্যই আমাদের দেশের আইন কানুন সিস্টেম তো তাকে সাপোর্ট দিয়ে গেছে। আর অবশ্যই খুব সৎ লোক, না দেশ ছেড়ে পালাতে হয়েছে চোরের মতো। ইংল্যান্ড দিকে বাড়ি করে দেশ ছেড়ে ওখানেই আছেন, ধরা পড়লে জেল হাজত হয়ে যাবে। কোটি কোটি টাকা তছরূপ করেছেন। এই হচ্ছে আমাদের দেশের ক্রিকেট কর্তা। এরকম তো অনেকেই আছে, একটা মাত্র উদাহরণ দিলাম। এবং দেখুন, আমেরিকান ফুটবল লিগ NFL-এর পরেই IPL-এর খুন খারাপি আগ্রাসনের পিছনে পড়ে গিয়েছে লা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগও। পরিস্থিতি এমন যে ডোনাল্ড ট্রাম্পের দেশের ধনকুবেরাও এখন এই IPL ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করতে তৈরি। আমেরিকার ফুটবল লিগ যেটা হয়, যেটা ন্যাশনাল ফুটবল লিগ অফ ইউনাইটেড স্টেট, সেটা এখন টাকার নিরিখে 1 নম্বর। আর ইন্ডিয়ার IPL যেটা হয় ক্রিকেট টুর্নামেন্ট, সেটা হচ্ছে টাকার নিরিখে, অর্থের নিরিখে বিশ্বের 2 নম্বর। আর এখানে টাকা লাগিয়ে কিছু মুনাফা করার জন্য আমেরিকার বড় বড় ধনকুবেররা, ব্যবসায়ীরা এখানে টাকা ঢালতে রাজি। শুধু আমেরিকা কেন, আপনার বিভিন্ন ধনকুবেররাও আছে, যারা ধরুন এই লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগও যারা টাকা ঢালে, তারাও কিন্তু এখানে টাকা ঢেলে টাকা রোজগার করার একটা মানসিকতা রেখেছে। তাই বুঝতে পারছেন যে লিগটা, ভারতীয় IPL-টা কোথায় গিয়েছে। খেলার মান কি হচ্ছে না হচ্ছে ওসব দেখার দরকার নেই।
সুযোগ আছে, কামিয়ে নাও যতদিন বেঁচে আছে, যতদিন শ্বাস চলছে। সুযোগ যখন দিয়েছে, ছাড়বো কেন? আর যেটা হচ্ছে ব্যাপার, যে গোটা বিশ্বে এতটাই জনপ্রিয় এই আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটটা, এই ক্রিকেট লিগটা, যে সোনার হাঁসের পিছনে ডলারের থলি নিয়ে ছুটতে হচ্ছে ক্রিকেট বিমুখ দেশ আমেরিকার শিল্পপতিদের। আমেরিকা তো ক্রিকেট খেলে না, ক্রিকেটে কও জানে না, এটা তো ফুটবলের দেশ, অ্যাথলেটিক্সদের দেশ। তারা তাদের ধনকুবেরাও টাকা ঢালার জন্য এই লিগের পিছনে ছুটছে, কোটি কোটি ডলার ইনভেস্ট করার জন্য। ভাবতে পারেন? না হলে 15,286 কোটি টাকা খরচ করে আমেরিকান শিল্পপতি কল সোমানে রাজস্থান রয়্যালস কিনবেন কেন? রাজস্থান রয়্যাল ক্রিকেট টিমটা কিনেছেন এনে এই আমেরিকান শিল্পপতি 15,286 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। এবং তার সঙ্গে কেন হাত মেলাবেন ওয়ালমার্ট রিটেল চেনের মালিক বব ওয়ালটন? এই যে রব ওয়ালটন, তিনি কি করেছেন? এবং তার সঙ্গে বিখ্যাত হ্যাম পরিবার, এই হ্যাম পরিবার আবার ন্যাশনাল ফুটবল লিগের, মানে NFL, ন্যাশনাল ফুটবল লিগ অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানেও তিনি স্পন্সর। আর ডেট্রয়েট লায়ন্সের মালিক কেনই বা আদিত্য বিড়লা বা এই টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সঙ্গে জুড়ে যাবে এই আমেরিকার ব্ল্যাকস্টোন গ্রুপের নাম RCB বিক্রি হয়ে যাবে 16,706 কোটি টাকায়। লাভের গুড় ঘরে তোলার সম্ভাবনা না থাকলে কখনো এইভাবে বিনিয়োগকারীরা টাকা ধরে নিয়ে আসে? নিশ্চয়ই আসে না। তো যেটা বলছিলাম, যে এই যে আমেরিকার বড় বড় শিল্পপতি, এই যে কল সোমানি, যিনি রাজস্থান রয়্যালস কিনেছেন 15,286 কোটি টাকা খরচ করে, আবার তার সঙ্গেই হাত মিলিয়েছে আরেকজন ধনপতি, ধনকুবের, ওয়ালমার্ট রিটেল চেনের মালিক রব ওয়ালটন এবং বিখ্যাত হ্যাম পরিবার। এই হ্যাম পরিবার কিন্তু আবার ন্যাশনাল ফুটবল লিগের ডেট্রয়েট লায়ন্সের একটা ফুটবল টিমের মালিক। আমি এটাই বোঝানোর জন্য কথাটা আবার রিপিট করলাম। আরেকটা কথা, যে এদের সঙ্গে আবার টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সঙ্গে জুড়ে যাবে আমেরিকার ব্ল্যাকস্টোন গ্রুপের নাম RCB বিক্রি হয়ে যাবে 16,706 কোটি টাকা। IPL-এর একটা ক্রিকেট টিম। আর এই যে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করছে বিদেশি শিল্পপতিরা, এমনি করছে, মানি বিগার্স মানি, তার তো বুঝে গেছে এখানে, সে খেলার মান গুণ যাই হোক না কেন, টাকা তো আসবে, সুযোগটা তো নেবই। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর যেটা আমি বলতে চাইছিলাম, যে এই বাজারে রাতারাতি খবরের শিরোনামে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাপারটা একটু বলি আপনাদের। শেন ওয়ার্ন তো আপনি জানেন, অস্ট্রেলিয়ার বিখ্যাত লেগ স্পিনার। শেন ওয়ার্ন, যিনি 2008 সালে রাজস্থানের কোচ আর ক্যাপ্টেন হওয়ার সময়ে ম্যানেজমেন্টকে শর্ত দিয়েছিলেন 0.75% মানে পার্সেন্ট টিমের মালিকানা সত্ত্ব তার থাকবে। 4 বছর খেলেছিলেন, প্রথমবার টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন। আর 2022 সাল তিনি প্রয়াত হন। এই একটা খুব দুঃখজনকভাবে তিনি মারা যান বিদেশে একটা টিমের কোচিং করতে গিয়ে। তিনি তো সারা জীবন IPL খেলে যাননি টাকার লোভে, তিনি কোচিং করেছেন, ঠিক যোগ্যতা দেখিয়ে ফর্ম থাকতে থাকতে তিনি খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। তারপরে এই যে শেন ওয়ার্ন, আমি তার কথা কেন বলছি আমি সেটা পরে বলছি। এই শেন ওয়ার্ন যখন 2022 সালে প্রয়াত হন, 4 বছর খেলেছিলেন এই রাজস্থান রয়্যালসে। আর তিনি
যখন বলেছিলেন যে 4 বছর খেলার জন্য মালিকানা শর্ত দাঁড়াচ্ছে 3%, তিনি বলেছেন 0.75% মালিকানা আমাকে দিতে হবে, আমি এই টিমের কোচ হব, মেন্টর কাম কোচ, হোয়াট এভার লাইক দ্যাট। আজকালকার কোনো ভারতীয় টেস্ট ক্রিকেটের যত বড়ই ক্রিকেটার হোক, ক্ষমতা আছে বলতে পারবে যে আপনার টিমের কোচ হব আমি, আমাকে এত শতাংশ রয়্যালটি দিতে হবে, তবেই আমি এই টিমের কোচ হব? দম আছে? একমাত্র শেন ওয়ার্ন, লেগ স্পিনার অফ অস্ট্রেলিয়া, বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার, তিনি এই দাদাগিরিটা দেখাতে পেরেছিলেন। এবং যখন সেই হিসেবে তার পরিবার এখন রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে যাওয়ার পর রাতারাতি পাবে 450 কোটি টাকা শেন ওয়ার্নের পরিবার। এটা শেন ওয়ার্ন বলেই করতে পেরেছিলেন। আজকালকার বাজারে কোনো নামি দামি ভারতীয় ক্রিকেটার বা যে কোনো বিদেশি ক্রিকেটার ক্ষমতা আছে বলতে পারবে যে আমাকে এই সত্ত্ব মালিকানা দিতে হবে, এত পার্সেন্ট আমার শেয়ার থাকবে, তবেই আমি আপনার টিমের কোচ হব? পারবে না, ক্ষমতা নেই, সে দম নেই। মেজাজটাই আসল হচ্ছে রাজা, আর এই টেম্পলেটে রাজস্থান রয়্যালসের টিমটাকে চালাতেন শেন ওয়ার্ন, রাজার মতো চালাতেন। কোনো টিম মালিক, কোনো টিম ম্যান, কোনো টিমের প্লেয়ার্সের যত বড়ই খেলোয়াড় হোক না কেন, শেন ওয়ার্নের চোখে চোখে রেখে কথা বলার সাহস পেত না। রাজা রাজা, বাদশার বাদশাহ শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন যিনি টিম ম্যানেজমেন্টকে বলে দিয়েছিলেন যে আমার কথাই শেষ কথা, কি টিম হবে, কে খেলবে বা খেলবে না, তা নিয়ে একটা শব্দ বলা চলবে না। কেউ কিন্তু এই যে শেন ওয়ার্ন যে কথাটা বলেছিল যে আমি আমার টিমের শেষ কথা, কে খেলবে কে খেলবে না তা নিয়ে একটা শব্দ কেউ বলতে পারবে না, সে টিমের ম্যানেজমেন্ট হোক, টিমের মালিক হোক, হোয়াট এভার, আর যে কেউ হোক। শেন ওয়ার্ন এরকম চোর গলার বাদশার মতো বলেছিলেন, তিনি এই শর্তটা দিয়েছিলেন। কেউ কিছু বললে পরের দিনই আমি অস্ট্রেলিয়ার প্লেন ধরব। দিস ইজ শেন ওয়ার্ন। আজ এই 2026-এ দাঁড়িয়ে এই প্রজন্মের কেউ এই মাস্তানি দেখাতে পারবেন? অসম্ভব, দেখাতে পারবে না, ক্ষমতা নেই। গত 19 বছরে আইপিএলে ভারতীয় ক্রিকেটের মানচিত্রটা যেমন পাল্টে দিয়েছে, তেমনি জন্ম দিয়েছে অজস্র ঘটনা। এও শুধু অজস্র ঘটনা, অনেক চরিত্রেরও হদিশ দিয়েছে। সেফ টাকা দিয়ে তো একটা লিগকে বিচার করা যায় না, তার সঙ্গে জড়িয়ে থাকে আরও হাজারটা ফ্যাক্টর। লিগের শুরুতে 2008 সালে ম্যাচের পরে থাকতো আফটার পার্টি, যেখানে ভোর রাত পর্যন্ত ক্রিকেটাররা মেতে থাকতেন উৎসবে। শুধু কি উৎসব? স্বল্প বসনা মডেল ফরেনার যারা নাচে, দেখেছেন একটা ছক কাচার হয়ে যেরকম নাচতো, সে ড্রেসের কথা বাদই দিলাম, এইসব স্বল্প বসনারাও সেই সব পার্টিতে সারা রাত থাকতেন। আর দামি শ্যাম্পে নানা প্রলোভন ছড়িয়ে ছিটিয়ে থাকতো প্লেয়ারদের চারপাশে, আর তার টানে তলিয়ে যাওয়ার অনেক উদাহরণ আছে এই লিগে, অজস্র। অনেক ক্রিকেটার, প্রতিভাবান ক্রিকেটার, নামী ক্রিকেটার, দেশি বিদেশি, তাদের লাইফ ডুম হয়ে গিয়েছিল, কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, তারা আর ফিরে আসতে পারেনি। এই যে তলিয়ে যাওয়া লিগের অজস্র, বলতে গেলে মহাভারত হয়ে যাবে, সত্যি তাই, মহাভারত হয়ে যাবে। এরকম অনেক ইতিহাস চরিত্র আছে যেগুলো আপনারা অনেকেই জানেন, আমি আর নতুন করে বললাম না। আর 2013 সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর অবশ্য আফটার পার্টি পাকাপাকি বন্ধ হয়ে যায়। বোর্ড বুঝে যায় যে বেটিং এবং ম্যাচ ফিক্সিং দুনিয়ার রাঘব বলদের থেকে লিগকে বাঁচাতে গেলে সবার আগে একটা ক্লিন ইমেজ দরকার এই লিগের, আইপিএলের। না হলে ক্রিকেট দুনিয়ার লিগটা টাকা বানানোর মেশিন হয়ে যাবে। টাকা বানানোর মেশিন তো এখনও আছে,
ডেফিনেটলি ক্রিকেটার হয়ে যাবে গৌণ, আর তার সঙ্গে ক্রিকেটটাও গৌণ হয়ে যাবে। এখন কি ক্রিকেটটা মুখ্য আছে? প্রশ্ন আছে। ছোট শহর থেকে উঠে আসা ভারতীয় প্রতিভাদের সঠিক বিকাশের জন্য দরকার জিরো টলারেন্স স্ট্র্যাটেজি, যাতে কেউ শ্রীসন্তের মতো তোয়ালে নাড়িয়ে স্পট ফিক্সিংয়ের রাস্তায় না ঢুকে পড়ে। এই শ্রীসন্ত কেরালার ফুটবলার, ভবিষ্যৎ তার অনেক ছিল। টাকার লোভে ম্যাচ ফিক্সিং ব্যাটিংয়ে নিজেকে জড়িয়ে রেখে লাইফটা যে নষ্ট করে ফেলেন, এরকম অনেক উদাহরণ আছে। জাদেজা আছে, এসব বলতে গেলে প্রভাকর আছে, ফাস্ট বোলার ইন্ডিয়ার ছিলেন। এরকম অনেক ক্রিকেট আপনি খুঁজে পাবেন। টাকার লোভে বেনিয়মে বিপথে গিয়ে ভ্রষ্ট চরিত্রের উদাহরণ তারা জীবনে ক্রিকেট থেকে সরে গেছে। হয়তো আরও 10 বছর খেলতে পারতেন, দেশকে আরও সেবা দিতে পারতেন, দেশের কাজের দিন না লাগত। তাই বলছিলাম না যে এগুলো বলতে গেলে পুরো একটা বিরাট মহাভারত হয়ে যাবে। সবাই কি আর ইউনিভার্স বস? ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল নাম শুনেছেন? মারকুটের ব্যাটসম্যান, 6 ফুট 4-7 ইঞ্চি লম্বা, কি তার বেশি হবে, দানবীয় চেহারা, খেলতেও দানবের মতো খেলতেন, 4 ছক্কাটা কোনো ব্যাপারই নয়। ব্যাটটা মতো যখন ব্যাট হাতে তিনি ধরতেন, ক্রিজে থাকতেন মনে হতো গদা। এই ক্রিস গেইল যতদিন খেলেছেন আইপিএল শাসন করেছেন, ক্যারিবিয়ান জিনিয়াসের ব্যাটে 35 বলে সেঞ্চুরি চাই। প্রাচীন আরসিবি প্রবাদ, গেইলকে দাও গোয়ার প্রতিশ্রুতি, তাতেই কাজ হবে। গোয়ার প্রতিশ্রুতি মানে গোয়ার প্রতিশ্রুতিটা কি? ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স মানেই তৎকালীন মালিক বিজয় মালিয়ার প্রাইভেট জেটে গোয়ায় উড়ে যেতেন এই ক্রিস গেইল। এটা অনেকেই জানেন না, তাই একটু বলি। সেই বিজয় মালিয়া যে কোটি কোটি টাকা তছরূপ করে ওই ললিত মোদির মতো, আরেকজন নীরব মোদি আছে তার মতো, এই 3-4 জন আছে পয়সালা শিল্পপতি, কোটি কোটি টাকা ব্যাংক্রাফট করে, ব্যাংকে দেউলিয়া করে, টাকা চুরি করে, লোন শোধ না করে বিদেশে পালিয়ে গিয়ে দিব্যি বিদেশে আছে। আমাদের দেশ আজ পর্যন্ত তাদের টিকি ছুঁতে পারেনি, বহাল তবিয়তে তারা ইংল্যান্ডে আছে। আর নীরব মোদি তো বিদেশের কোনো একটা দ্বীপ, খুব সময় ফিজি দ্বীপে গিয়ে ও তো নাগরিকত্ব নিয়ে নিয়েছে। এটা খুব সম্ভব ওয়েস্ট ইন্ডিজ বা সেরকম কোনো একটা দ্বীপটাই পুরো কিনে নিয়েছে। এই তো আমাদের আইন ব্যবস্থা। আচ্ছা, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে এই যে ক্রিস গেইলকে বিজয় মালিয়া তার প্রাইভেট জেটে গোয়ায় উড়ে যেতে দিতেন। গোয়াতে সমুদ্র বিচে থাকার ব্যবস্থা করেছেন নামে নামে হোটেলে। এই ক্রিস গেইল তার বিলাসবহুল বিখ্যাত ইয়টে, মানে বিজয় মালিয়া ইয়ট মানে একটা বিলাসবহুল একটা লঞ্চ বলতে পারেন। বড় বড় ফুটবলারদের আছে, বিদেশে বড় ফুটবলারদের আছে, যেমন রোনাল্ডোর আছে, যেমন মেসির আছে, লিওনেল মেসির আছে প্রাইভেট ইয়ট, বিলাসবহুল জাহাজ বলতে পারেন। তারা পরিবার নিয়ে, তাদের বান্ধবীদের নিয়ে ফুর্তি করার জন্য তারা সমুদ্রে ঘুরে বেড়ায়। সেরকম ক্রিস গেইলকে এরকম একটা প্রমোত্তরী বিজয় মালিয়া ব্যবস্থা করে দিয়েছিলেন গোয়াতে। তো অনেকেই জানেন না, আমি বলি। ওয়েস্ট ইন্ডিজের এই দানবীয় ক্রিকেটার ক্রিস গেইল, তিনি কিন্তু এখন ফুটবল খেলেন না। যেমন কেকেআরের একজন
ক্রিকেটার, তিনি এখন পাওয়ার কোচ, তিনিও ক্রিকেট ছেড়ে দিয়েছেন। ধোনির মতো টাকার লোভে তারা আর ক্রিকেট খেলেন না, ক্রিকেট ছেড়ে দিয়েছেন, মানে অবসর নিয়েছেন। তারা হয়তো অন্য কোনো টিমের কোচ হিসেবে কাজ করেন। তো বিখ্যাত ইয়টের সমুদ্রপক্ষে এই ক্রিস গেল রাত কাটাতেন এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য এক ঝাঁক সুন্দরী ব্যবস্থা করে দিয়েছিলেন শিল্পপতি এই বিজয় মালিয়া। তারপরে জমিয়ে কদিন ছুটি টুটি কাটিয়ে ফুর্তি টুর্তি করে এসে যোগ দিতেন আবার আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উইনার এই ক্রিস গেল তার টিমের সঙ্গে। এরকম উদাহরণ আপনি অনেক পাবেন, শুধু ক্রিস গেল নয়, এরকম অনেক বিদেশি ক্রিকেটার আছে, হয়তো দেশীয় ক্রিকেটাররা আছে। মাত্র 19 বছরে 20-20 জনপ্রিয়তা, মাত্র 19 বছরে এই 20-20 এই জনপ্রিয়তা এই লিগের সৌজন্য এতটাই যে গোটা বিশ্বে গজিয়ে উঠেছে হাজারটা টি-20 লিগ। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দুবাই, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এমনকি আমেরিকাতে কোনো ক্রিকেট খেলা হতো না। টাকার লোভ, মানি বিগার্স মানি। ক্রিকেট বুঝি না বুঝি, লাগাও একটা ক্রিকেট লিগ। এগুলো অবশ্য পেছনের সারিতে, কারণ মার্চের শেষ থেকে মে মাসের শেষ ইন্টারন্যাশনাল উইকেন্ডটাই, মানে এই মার্চ মাসের যে উইন্ডোটাই এখন আইপিএলের দখলে। বরাবরের ফার্স্ট বয়, টাকার প্রভাবে, গ্ল্যামারের জনপ্রিয়তায়, তাই আইপিএলে খেলার জন্য ওইসব দিয়ে যে ক্রিকেট লিগ চালাতো সেগুলো তখন বন্ধ হয়ে যায়, ওখানে তো খেলতে যায় না। তার কারণ আইপিএলে খেলে যে টাকা রোজগার করা যায়, ওইসব দেশগুলোর কথা একটুকে বললাম, সেই সব লিগে খেলে অত টাকা পাওয়া যাবে না। তাই আইপিএল জিন্দাবাদ। বিশ্বের হয়তো কাগজ কলমে 2 নম্বরে, কিন্তু চাক্ষুষে দেখা যায় প্রভাবটা 1 নম্বর। তার কারণ কি জানেন? গোটা বিশ্বের হাজার হাজার ক্রিকেটার সারা বছর মুখিয়ে থাকে একটা লোভনীয় চুক্তির জন্য। এত ডলারের হাতছানি অন্য কোনো দেশে ক্রিকেট লিগে নেই। সেই জন্য টি-20 লিগের এই অবিশ্বাস্য আগ্রাসনের নাভিশ্বাস উঠেছে 50 ওভারের ওয়ানডে ফরম্যাটে। 50 ওভারের খেলাটা দেখে আনন্দ, আসল ক্রিকেট। তার আগে টেস্ট ক্রিকেট 5 দিনের। ক্রিকেটের মাহাত্ম্য, ক্রিকেটের বিশেষত্ব, ক্রিকেটের ব্যাকরণ যদি জানতে হয়, টেস্ট ক্রিকেটকে আপনাকে খেলতে হবে এবং টেস্ট ক্রিকেটটাকে দেখতে হবে, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে। এই টি-20 এরকম ধুমধারাক্কা ভালো লেংথের বলকে আন্তাবলি ছক্কা মেরে দেওয়া বা বোল্ড হয়ে যাওয়া, এগুলো হিসেবে পাবেন না। টেকনিকের কোনো ধার ধারে না টি-20, কিন্তু টাকার কাছে তো সব কিছুই পরাস্ত। প্রমাণ আছে খুনি, প্রমাণ আছে র্যাপিস্ট, ধর্ষণকারী ধর্ষণ করেছে, টাকার জোরে প্রভাবে ছাড় পেয়ে যায়। অতএব বিচার প্রার্থীরা নিভৃতে কাঁদে। যাই হোক, যেটা বলছিলাম আমি, যে এই ফরম্যাটকে বাঁচাতে, মানে এই 50 ওভারের ওয়ানডে ম্যাচটাকে বাঁচাতে কালঘাম ছুটে যাচ্ছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বা আইসিসির অবশ্য। 2031 সালে, কিন্তু তারপরে কি হবে? 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ হবে কি না সে নিশ্চয়তা আইসিসিও দিতে পারবে না। দেবে কি করে? স্পন্সরদের দাবি তো একটাই, 50 ওভারের ক্রিকেট মানুষ দেখছে না, আরও টি-20 চাই। তবে বুকের পাটা নেই এইসব স্পন্সরদের যে টেস্ট ক্রিকেটটাকে তুলে দাও। টেস্ট ক্রিকেটটাকে তুলতে পারবে না। টেস্ট ক্রিকেটটা ভিড়টা অনেক, তার সাপোর্টও অনেক। চট করে টেস্ট ক্রিকেটকে বন্ধ করা যাবে না, সে যত বড় হন তুমি হও না কেন। এখানেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ক্রিকেটারদের কাছে লাল বলই শেষ কথা। সেজন্য ধীরে কিন্তু নিঃশব্দ জোর রুট তাড়া করছেন সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ রানের রেকর্ড।
আর সেজন্যই জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক এবারও শুরু থেকে খেলছেন না আইপিএলে। এখন এই দুটো দেশের যে ক্রিকেটাররা আছেন তারা শুরু থেকে আইপিএল খেলছেন না। সবাই তো অর্থলোভী নয়। এবার বলি, যে ক্রিকেটারদের নামগুলো বললাম তারা তাই দেশকে ভালোবাসে। টাকা অবশ্যই তাদের দরকার, কিন্তু কখনোই দেশের স্বার্থ বিকিয়ে নয়। এরাও তো নামি দামি ক্রিকেটার, যাদের নামে বোলাররা প্যান খুলে যায়। তারা কিন্তু শুরুতে আইপিএলে খেলতে আসেন না, কারণ তাদের দেশ টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ম্যাচ অন্য দেশের সঙ্গে অন্য সিরিজ খেলতে ব্যস্ত। তাই তারা কি বলেন জানেন? যে আগে আমাদের দেশ, পরে ক্লাব। অর্থ তো অনেকটাই গৌণ। স্যালুট এসব ক্রিকেটারদের, এটা আমার ব্যক্তিগত মত। আর দরকারে তোমার চুক্তির টাকা বোর্ড পুষিয়ে দেবে, কিন্তু বাকি দেশগুলোর এই সুবিধাটা কোথায়? সেই জন্য নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটার অবসর নিয়ে ফেলেন কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়। ঠিক করে ফেলেন যে খেলবেন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে, ভারতের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আইপিএলে। তাই 10 বছর 15 বছর খেলার সুযোগ থাকলেও সঙ্গে সঙ্গে তারা সেই খেলাটা থেকে অবসর নিয়ে নেয়, কারণ তাদের দেশের এই টাকা পুষিয়ে দেওয়ার ক্ষমতা নেই। যেটা অস্ট্রেলিয়ার আছে, যেটা অন্যান্য 1-2 দেশের আছে, তারা মোটামুটি টাকা দিয়ে পুষিয়ে দেয় প্লেয়ারদের। তাই তারা বলে আগে দেশ, পরে ক্লাব। দোষ আমি কাউকেই দিচ্ছি না, দোষটা দিচ্ছি সিস্টেমকে। সন্দেহ থাকে এইসব ক্রিকেটারদের মানসিকতা। এমন তো নয় যে হাড়িতে ভাত চড়িয়ে তুমি ক্রিকেট খেলতে এসছো। যা কামিয়েছ অফুরন্ত। এইসব টাকা রোজগারের হিসাব বলা যায়। তবুও জিম্বাবুয়ের ক্রিকেটাররা বা আফ্রিকান ক্রিকেটাররা হয়তো ভারতীয় ক্রিকেটারের থেকে অনেক গরিব, সেই ধরনের টাকা তারা পান না। তাদের দেশে অনেক গরিব ক্ষুধার্ত শিশু অপুষ্টিতে ভোগে মারা যায়, কষ্ট হয়। জিম্বাবুয়ের কথা, জিম্বাবুয়ে তো খুব ভালো ক্রিকেটার আছে, ভালো ক্রিকেটের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বা বিশ্ব ইতিহাসে জিম্বাবুয়ে কিন্তু একটা শক্তিশালী দেশ। সাউথ আফ্রিকাও তাই। যাক, এটা শেয়ার করলাম। ভালো লাগলে আবার বলি, আমি কারো শত্রু নই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন, আমারও ভালো লাগবে, কিন্তু পাবো। তবে এই নয়, না করলেও আমি হেরে যাওয়ার লোক নই, কারণ এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।